গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প আশাপূর্ণা দেবীর চৌধুরী কর্তা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প চৌধুরী কর্তা। কি বললে ঠাকুরজি? এই কথা মুখ দিয়ে বার করেছে খোকার বউ? গুরুমন্তর নেবে না? তবে আর বলছি কি বড় বউ, তোমার ব্যাটার বউ আচমকা আমার গালে যেন ঠাস করে একটা চড় বসিয়ে দিল গো। মুহূর্তে অন্তঃপুরে একটা ছিছিকারের চাপা ঝড় বয়ে গেল। কারণ কথা কানে হাঁটে। বয়স্কা দুই মহিলার এই উত্তেজিত বিষয়োক্তি বাতাসে ছড়িয়ে পড়ে বাড়ির সব মহিলাকে এই দালানের ধারে এনে হাজির করল। পুজোর ছুটি উপলক্ষে বৃহৎ পরিবারের ছড়ানো ছিটানো সবাই এসে দেশের বাড়িতে জড়ো হয়েছে। কাজেই মহিলার সংখ্যা এখন বাড়িতে কম নয়। বাড়ির বড়গিন্নির বড় ছেলের বউয়ের এই মারাত্মক দুঃসাহসিক ঘোষণার সংবাদে সবাই পাথর হয়ে গেলেও ছিছিকারের ঝড়টা যাবে কোথায়? হ্যাঁ, মুখ ফুটে বলেছে কথা। বুকের পাটা বলিহারি বাবা, তাও কি না পিসিমার মুখের ওপর। মেয়ে মানুষের এত আসপদ্দা! আহা, বুঝছিস না? জানে যে গুরুমন্তরটি নিলেই মাংস, হাঁসের ডিম, পেঁয়াজ, কাঁকড়াটি খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই মন্তরই নেব না। ছি ছি, কি ঘেন্নার কথা! দু ছেলের মা হয়ে গেল, এখনো এত নোলা। চুপ, একটু আস্তে। বাড়ির পুরুষ বেটা ছেলেদের কানে কথাটা উঠলে রক্ষে থাকবে না। রক্ষে আমিই রাখবো নাকি? রাগে লজ্জায় অপমানে অগ্নিমূর্তি বড়গিন্নি বলে উঠলেন, ডাকো তো একবার সেই হারামজাদিকে, বাপের নাম ভুলিয়ে ছাড়ি। যেখানে মহিলাকুল সেখানেই বালখিল্য বাহিনী। তাদের কান বাঁচিয়ে কথা বলার প্রশ্ন ওঠে না। আর তারা তো ঝড়ের আগে শুকনো পাতা। ডাকো দিকিনি বলার সঙ্গে সঙ্গেই জনা কয়েক দূর দাঁড়িয়ে ছুটে গিয়ে আসামিকে প্রায় টানতে টানতে এনে হাজির করল। ব্যাপারটা এই, বড়গিন্নির ওই খোকার পরে গোটা ৩-৪ শুধু মেয়ে। কাজেই আপাতত তাঁর বউ বলতে এই একটাই। তা বিয়ে হয়েছে বছর 7 দুটো ছেলেও হয়েছে। বয়স 20 ছুঁতে যায়, কিন্তু এখনো পর্যন্ত গুরুমন্তরটি হয়ে ওঠেনি। গুরুদেবের বয়স হয়েছে, নিত্যি অসুখ। এরাও কিছু আর সব সময় দেশের বাড়িতে এসে উঠতে পারেন না। সুবিধে অসুবিধের টানাপোড়েনে এত বড় একটা কাজ আটকে আছে। অথচ গুরুমন্তরটি না হলে তো হাতের জল শুদ্ধ হয় না। তাহলে হাতের জলই যদি শুদ্ধ না হলো তো এত বড় বুড়ো ধাড়ি বউ গেরস্তের কোন কর্মে লাগবে? লাগছে না তো। না পুজো আচ্চার ঠাকুর ঘরের কাজে, না বিধবাদের হেসেলে। বউকে এইভাবে বসিয়ে রাখলেই চলবে? এবারে তাই পুজোর সময় সবাই একত্র হওয়ার সুযোগে বেশ ঘটাপটা করেই বৌমার দীক্ষা গ্রহণ উৎসবের ব্যবস্থা হয়েছে। পঞ্চমীর দিনটি খুবই প্রশস্ত, সেই দিনটি ধার্য হয়েছে। একটা গ্রাম পরেই গুরুদেবের গ্রাম, তবু তাঁকে আনা সম্ভব হয়নি। হাঁপকাশে ভুগছেন, তাই শুভকর্ম উদ্ধার করতে এসেছেন তাঁর ছেলে বংশীবদন। সত্যি বলতে এতে মহিলাকুল একটু খুশি হয়েছেন। রুগ্ন বৃদ্ধ গুরুদেব তো বেশ একটু গুরুভার।
গুরু সেবা করাতে খাওয়া দাওয়ার আয়োজন বিপুলই করতে হয়। আবার মাঝরাত্রির থেকে তাকে নিয়ে ঘণ্টায় ঘণ্টায় পুকুর পাড়েও ছুটতে হয়। এ বাবা তাজা জোয়ান ছেলে, পাহাড় খেলে হজম করে ফেলতে পারবে। চেহারা পাকশিটে হলে কি হবে, দেখেই বোঝা যায় পেটের খোলটি ভালোই আছে। তাছাড়া ব্রাহ্মণ ভোজন আর কিছু লোকজন খাওয়ার ব্যবস্থাও হয়েছে। পরিবারের জড়ো হওয়া লোকও কম নয়। রীতিমতো একটি উৎসবেরই আমেজ এসেছে সকলের মনে। আর এখন কিনা বইয়ের এই কথা। আসামি হাজির দেখে বড়গিন্নি প্রায় ঝাঁপিয়ে পড়লেন। বলি, বৌমা, তুমি ভেবেছ কি দুপাতা পড়তে শিখেছ বলে ধরাকে সরা দেখেছ? এই ছিষ্টির আয়োজন, আর তুমি নাকি ঠাকুরঝির কাছে বলেছ মন্তর নেবে না। মানে কি এর? হ্যাঁ, মানে কি? যদিও আসামি ভয়ে প্রায় ঠকঠক করে কাঁপছিল, তবু ক্ষীণ স্বরে হলেও উত্তরটা দিল। বলল, নেব না তা তো বলিনি, বলেছি ওনার কাছে নেব না। তেড়ে এলেন পিসশাশুড়ি, বলে উঠলেন, তুমি আর ঘুরিয়ে নাক দেখাতে এসো না বৌমা। যার নাম ভাজা চাল তারই নাম মুড়ি। ওনার কাছে নেবে না তো আর কার কাছে নেবে শুনি? পাড়ার গয়লা বুড়ির কাছে? বালখিল্যরা খিলখিল করে হেসে উঠল। বড়গিন্নি বউয়ের দিকে কঠোর কঠিন দৃষ্টি নিক্ষেপ করে আরও কঠোর কঠিন গলায় বলেন, বটে, তা ওনার অপরাধটা কি? বউকে আর উত্তর দিতে হলো না। পিসশাশুড়ি উত্তর দিয়ে উঠলেন, শুনলে তুমি হাসবে না কাঁদবে জানি না বড় বউ। অপরাধ, উনি বিড়ি খান। বিড়ি খান? বড় বউ হতবাক হয়ে বলেন, এ কথার মানে কি ঠাকুরজি? মানে তুমিই বোঝো বড় বউ। বিকেলে বুঝি দিঘিতে গা ধুতে গিয়েছিলেন বৌমা। হঠাৎ দেখি পড়ি করে ছুটে আসছেন। আমায় দেখে হাপসে পড়ে বলে উঠলেন, আমাদের মেঘাটের ধারে কি একটা ঘাড়ছাঁটা টেরিকাটা কেলে সুটকো ছোঁড়া গাছের গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে পিসিমা। শুনে তো মাথা চড়াত করে উঠল। বলি, কোন ছোঁড়ার এত আসপদ্দা যে চৌধুরীদের মেঘাটে এসে ঘুরঘুর করে? কোমর বেঁধে ছুটে গিয়ে, বড় বউ আমি তো গাছের গোড়ায় দাঁড়িয়ে আমাদের বংশীবদন, গরম লাগছিল তাই। আমাদের বংশীবদন? বড়গিন্নি নিজের গালি মুখে চড়াবেন না মাথার চুল ছিঁড়বেন? অতটা না করলেও মাটিতে বসে পড়লেন আর প্রায় আর্তনাদ করে বলে উঠলেন, বংশীবদন? তাকে নিয়ে এই কদর্য করে বর্ণনা করেছে বৌমা আমাদের বংশীবদনকে? জিভ যে খসে পড়বে। পিসিমা গম্ভীর গলায় বললেন, থাক ও কথা বড় বউ, তখন না জেনেই বলেছে। তবে আমি যখন দুগ্গা দুগ্গা বলে নাক কান মুলে বলে উঠলাম, কি সর্বনেশে কথা কইছ বৌমা, উনি যে আমাদের গুরুপুত্তর। গুরুদেবের শরীর স্বাস্থ্য ভালো নয় বলে ওকেই তো নিয়ে আসা হয়েছে ফুলপুর থেকে তোমায় মন্তর দেবার জন্যে। তখন লজ্জা পাওয়া চুলোই যাক, বলল কি না, আমি ওই বিড়িখেকোর কাছে দীক্ষা নিতে পারবো না পিসিমা। গালে যেন একটা চড় পড়ল আমার বড় বউ। বড় বউ বউয়ের দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে বললেন, তুমি পারলে না ঠাকুরজি তৎক্ষণাৎ ওই বেসহবত মেয়ে মানুষের গালে একটা চড় বসিয়ে দিতে? বলি, বৌমা, বিড়ি তামাক আবার কোন ব্যাটা ছেলে না খায়? সাধু সন্ন্যাসীরাও তো গাঁজাগুলো খায়, তাতে তারা পতিত হয়ে যায়। পিসি বলে ওঠেন,
শুধু তাই, বলে কি না বিচ্ছিরি করে টেরিয়ে তাকাচ্ছিল। ছি ছি ছি, কোন ছোট লোকের ঘরের মেয়ে তুমি মা? বংশীবদনের যে আমাদের একটা চৌকি টেরা, লক্ষ্মী টেরা, ভগবান দত্ত খুঁত, তাই নিয়ে ব্যাখ্যা না। এইসব ইন্নুতে কথা খবরদার যেন কর্তাদের কানে না ওঠে, আর খবরদার যেন ট্যাঁফোঁটি না শুনি। কাল সকালে 7 হাত নাকে খত দিয়ে গুরুর চরণে শরণ নেবে। গুরু বিড়ি খায়, তার কাছে মন্তর নেওয়া চলবে না? বাপের জন্মে এমন অনাচ্ছিষ্টি কথা শুনিনি। সকালবেলা চান করে এসে নতুন গরদের লাল পাড় কাপড় কেনা আছে, তাই পরে ঠাকুর ঘরে এসে বসে থাকবে। তারপর যা বলা হবে করবে। তোমার জন্যই এত ঘটাপটা, তা প্রাণে একটু আহ্লাদ নেই? আমার তো ঠাকুরপো, ছোট ঠাকুরপোর পৈতের ঘটার মধ্যে সেরে দেওয়া হয়েছে। একখানা নতুন কাপড়ও হয়ে ওঠেনি। বিয়ের চেলিখানা জড়িয়েই কত বা বয়স ছিল তখন, 15 ভরেনি। তবু মনে কত আহ্লাদ, আমার মন্তর হচ্ছে। তোমাদের দেখি সবই বিপরীত। ঠাকুরঝি বলে ওঠেন, ওই তো, ওই জন্যেই বলে কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে টাঁস টাঁস। পাকা বাঁশকেও নোয়াতে হবে ঠাকুরঝি, নইলে সংসারে আর নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না, সবাই স্বেচ্ছাচারী হয়ে উঠবে। একবার দম নেন বড়গিন্নি। শাশুড়িহীন সংসারে বউ হয়ে এসেছিলেন তিনি। শাশুড়ির ফেল রাখা সংসার আর তার গণ্ডা 2 কুঁচো কাঁচার ভার নিতে হয়েছিল 12 বছর বয়স থেকেই। তা গিন্নি হয়েছিলেন ঠিকই, তাঁর কথায় সংসারের সবাই ওঠে বসে। ভয়ভক্তি 2ই আছে, এমনকি শ্বশুর পর্যন্ত বড় বৌমা বলে সমীহ করেন। বড় বড় দেওররা অবধি মুখের ওপর কথা বলতে সাহস পায় না। কোনো ব্যাপারে আর্জি করতে হলে বাড়ির ছোট ছেলেপুলেকে দিয়েই করায়। সেই প্রতিপত্তি সম্পন্নাকে কিনা নিজের ছেলের বউ অসম্ভ্রমে ফেলতে বসেছে। বউয়ের মুখে এখনও অনমনীয়তা। দম নিয়ে বড়গিন্নি আবার একবার যুদ্ধে নামলেন। বাপের বাড়ির কুশিক্ষা, বই খাতা নাড়ার দোষ, নিজের ছেলের বেকুবি সব কিছু উল্লেখ করে শেষে রায় দিলেন, যা বলে দিলাম যেন মনে থাকে, আর শব্দটি করবে না, করলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। দাওয়াইটি দিয়ে বীর দর্পে চলে যাচ্ছিলেন বড়গিন্নি। 2 হাতে 18 ভরির মিছরিদানা চুড়ি বাজিয়ে আর গলায় 12 ভরির কড়ি হার দুলিয়ে। কিন্তু যাওয়া হলো না। অবিশ্বাস্য হলেও সত্যি, ভয়ে সাদা হয়ে যাওয়া বউয়ের মুখ থেকে ফস করে বেরিয়ে এলো, আমায় কেটে 2খানা করলেও। বাকিটা অবশ্য অনুক্তই থেকে গেল, কিন্তু তাতে বোঝবার অসুবিধা কিছু রইল কি? তার মানে বড়গিন্নির এতকালের মান সম্মান খতম। ব্যাটার বউ যদি এতখানি অগ্রাহ্য করে, ছোট জায়েরা আর মানবে? মাটিতে বসে পড়া ক্রন্দনরতা বউয়ের দিকে অগ্নি দৃষ্টি হেনে কড়া গলায় বলে উঠলেন তিনি, তাহলে কেটে 4 টুকরোই করতে হবে, খোকা আসুক ক্লাব থেকে। ব্যাটা ছেলেদের কানে না তুলিয়ে যখন ছাড়বে না তুমি, এতদিন জানতাম না তুমি কত বড় সাংঘাতিক মেয়ে মানুষ, এখন সবাই জানুক। সব থেকে ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়ে চলে গেলেন বড়গিন্নি। কিন্তু কে জানত আসামি নিজেই গিলোটিনের তলায় গলা দিতে যাবে। দোতলায় নিজের ঘরে চওড়া হাতা আরাম কেদারায়
ছড়িয়ে বসে চৌধুরী কর্তা, অর্থাৎ বড়গিন্নির শ্বশুর ঠাকুর আরামে চোখ মুদে শুয়েছিলেন। চেয়ারের পিছনে সারি সারি দুটো জানলা, সেখান থেকে শরৎ সন্ধ্যার হাওয়া এসে ঘরের মধ্যে লুটোপুটি খেয়ে আমেজ ধরিয়ে দিচ্ছে। চেয়ারের হাতার কাছে একটা ছোট টেবিল, তার উপর থাক দেওয়া বইপত্র। কী বই তা দেখা যাচ্ছে না, কারণ কেরোসিনের কাঁচের ডোম বসানো আলোটা খুব কমানো। বছরে এই একটা সময় সবাই আশেটাশে, বই পড়ার মন তেমন থাকে না। তা নইলে সারা বছর ওরাই তো সঙ্গী। আর সঙ্গ বলতে এই অকালে বিধবা মেয়ে আর অপদার্থ বেকার বাউন্ডুলে ছোট ছেলেটা আর তার সংসার। একদা সেক্রেটারিয়েটে বড় চাকরি করতেন। বছরে 6 মাস দিল্লি সিমলে করতে হতো। তবু দেশের বাড়িটির সংস্কার সাধন করিয়ে করিয়ে বজায় রাখতেন। অবসর নিয়ে এখানে স্থিতি। তা সেই অবসর কি আজকের কথা? মাঝখানে কত ভাঙচুর, ছেলেরাই এক একটি কর্তা হয়ে গেছে। জীবনে কত পট পরিবর্তন। হয়তো এইসবই ভাবছিলেন চোখ বুজে। হঠাৎ পায়ের কাছে একটা প্রাণীর উপস্থিতি অনুভব করলেন, আর একটু যেন অস্ফুট কান্নার শব্দ। তাড়াতাড়ি হাত বাড়িয়ে আলোটা বাড়িয়ে দিয়েই অবাক হয়ে বলে উঠলেন, এ কি নাথ বৌমা, তুমি? কি হয়েছে? নাথ বৌমা নিথর, কান্নাটা যেন গিলে ফেলতে চেষ্টা করছে। আরে কি হলো দিদি, বলবে তো? ঠাকুরদা, আপনি আমায় দীক্ষা দিয়ে দেবেন? চাপা কান্না আবার উতলে ওঠে। আমি তোমায় দীক্ষা দেব? ব্যাপারটা কি বলো তো ভাই? দীক্ষার ব্যবস্থা তো হয়ে রয়েছে। গুরুদেবের ছেলে এসে গেছেন। ওর কাছে দীক্ষা নিতে আমার ভক্তি আসছে না ঠাকুরদা। ঠাকুরদা সোজা হয়ে বসে তীক্ষ্ণ গলায় বলেন, কেন বলো তো? তারপর রাত্রে খাওয়ার আসরে এই ভয়ঙ্কর কথাটি উঠল। ওঠালেন কর্তা নিজেই। 12 মাস কর্তার রাত্রের খাবারটা দোতলাতেই তুলিয়ে রাখা হয়। পড়ার পর্ব সেরে যখন ইচ্ছে খান। পুরনো চাকর বৃন্দাবন দরজার বাইরে বসে থাকে। বাবুর সাড়া পেলেই তাড়াতাড়ি জল গামছা নিয়ে হাজির হয়। কর্তার ভুক্তাবশেষ লুচির গোছা, ক্ষীরের বাটির অর্ধেকটা, একজোড়া বড় বেগুন ভাজার একখানা, অথবা আধবাটি আলুর দম, এসবই বৃন্দাবনের বাঁধা বরাদ্দ। কর্তার মেয়ে বা ছোট বৌমার গা নিষ্পিস করে, কিন্তু উপায় কি? কর্তা মানুষ, যতটুকু খাবেন ঠিক ততটুকুন মেপে খাবার বেড়ে রেখে যাওয়া তো আর সভ্যতা নয়। আর তিনি ওই নিজের ঘরেই খাবেন। তবে এই সময়, এই পুজোর ছুটির কালে কর্তা নিচে নেমে এসে সকলের সঙ্গে খেতে বসেন। অবশ্যই স্পেশাল কার্পেটের আসনে মধ্যমণি হয়েই। ওপারের ওপর থেকে দেখতে পাবার জানলা ঘুলঘুলি যদি কিছু থাকে তো সেকালের কর্তারা একালের কর্তাদের কি করুণার দৃষ্টিতেই দেখতেন। আর অতীতের দিকে তাকালে একালের কর্তারা সেকালের সেই সৌভাগ্যবান পোস্টের ব্যক্তিদের নিশ্চয়ই ঈর্ষার দৃষ্টিতে দেখতেন। গরিব বড়লোক বলে নয়, কর্তার স্পেশাল সকল সংসারেই থাকতো সেকালে। চৌধুরী কর্তার তো থাকবেই। বিপত্নিকদের সম্পর্কে সমীহ আরও বেশি। সাবেকি ছাদের বাড়িতে যেমন হয়, টানা লম্বা দালান, দুসারিতে বসলে একত্রে 40-42 জন খেতে বসতে পারবে। বসেছেও প্রায় তাই।
কর্তা বসেছেন মধ্যমণি হয়ে, ঈষৎ দূরত্ব বাঁচিয়ে আরও সবাই। শুধু তো নিজের ছেলেরা নাতিরাই নয়, ভাগ্নে, ভাইপো, কুটুমবাড়ির কেউ কেউ। মহিলারা আধঘোমটা দিয়ে তদারকে। শুধু যা কর্তার বিধবা মেয়ে ঘোমটাহীনা টুনি প্রধানা তত্ত্বাবধায়িকা। চলছিল বেশ খোশগল্প। হঠাৎ কর্তার প্রশ্ন, বংশীবদনের খাওয়া হয়ে গেছে? কখন? টুনি বলে ওঠেন, বেজায় ঘুমকাতুরে। কাল আবার একটু ভোরে ভোরে উঠতে হবে ভেবে। কর্তা ক্ষীরের বাটিটা কাছে টেনে নিয়ে সহজ গলায় বলেন, তা দীক্ষা যখন হচ্ছেই না, ওর আর ভোরে উঠবার দরকারটা কি? ঘরের মধ্যে কি একটা বাজ পড়ল? দীক্ষা যখন হচ্ছেই না, এ আবার কি অভূতপূর্ব অপ্রত্যাশিত কথা! বিনা মেঘে বজ্রাঘাতের অনুভূতি নিয়ে সবাই মুখ চাওয়াচাই করে। একটু সামলে টুনি, অর্থাৎ বাড়ির দণ্ডমুণ্ডের কর্তা পিসিমা সাবধানে বলে ওঠেন, দীক্ষা হচ্ছে না? কি করে আর হবে? কর্তা ছানাতে চিনি মাখতে মাখতে বলেন, দীক্ষা যে নেবে তারই যখন মন বিরূপ। মহিলাকুল বাদে উপস্থিত কেউই ভিতরের কথাটা জানেন না। তা তাঁরা তো দালানের পিছনকার ঘরের মধ্যে খোলা দরজার কাছে ঘোমটা দিয়ে বসে। টুনিই বাইরে। পোশাকি নাম যার অন্নপূর্ণা। তিনি তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন, এই ছেঁড়া কথাটা আপনার কানে কে তুলল বাবা? বাবা ছানার থাবাটি সাপটে নিয়ে বলেন, কে তুলল সেটা কোনো দরকারি কথা নয় টুনি, তবে ছেঁড়া বলে উড়িয়ে দেওয়া যায় না? বাহ, তা কি করে যাবে? বাবা ছানা সেরে ক্ষীরের বাটিটি ফের কাছে নিয়ে বলেন, শ্রদ্ধাহীন মন নিয়ে গুরুদীক্ষা হয়? বড়গিন্নি অবশ্য শ্বশুরের সঙ্গে কথা বলেন, কিন্তু স্বামীর উপস্থিতিতে নয়। এখন তো সেই অবস্থা। কিন্তু এদিকে যে আবার মরণবাচন অবস্থা। রাগে রিরি করছে শরীর। কাজেই ঘোমটাটা একটু টেনে গলা নামিয়ে বলেন, ঠাকুরজি, বলো যে কে কানে তুলেছে তা বোঝা গেছে। তা সেই আহ্লাদি নাদবইয়ের কথা শুনেই কি বাবা? ঠাকুরজিকে আর বলতে হয় না, বাবাই সরাসরি বলে ওঠেন, আহ্লাদের প্রশ্ন নয় বড় বৌমা, দুঃখেরই কথা। বেচারার মন সায় দিচ্ছে না, আর আপনারা ওকে জবরদস্তি করছেন। হ্যাঁ, সেকালের ভব্যতায় চৌধুরী কর্তা পুত্রবধূদের আপনি করেই কথা বলতেন। জবরদস্তি তাই বলেছে বুঝি? বিষ ছড়ায় অন্নপূর্ণার গায়ে। তিনি খড়খড়িয়ে ওঠেন, তা বেয়াদব বৌঝিকে শাসন করতে হবে না বাবা? চৌধুরী কর্তা জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে বলেন, শাসনের ক্ষেত্রে বিশেষ আছে রে টুনি। কারুর যদি 10 আনা 6 আনা চুল ছাঁটা, বাঁকা টেরিকাটা আর বিড়ি খাওয়া গুরুর কাছে দীক্ষা নিতে প্রবৃত্তি না আসে, সেখানে শাসন চলে না। একটু হাসলেন, তার উপর আবার টেরা চাউনি। আর যে চরণটি পুজো করতে হবে সেই চরণে দাদ। তবে টুনি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, এত দেখা হয়ে গেছে আপনার নাত বউয়ের, বলিহারি। তা এসব তো আচমকা আজই হয়নি বাবা, জেনে বুঝেই তাকে আনানো হয়েছে। বাবা জলের গ্লাসটি নামিয়ে রেখে বলেন, তোরা হয়তো জানতিস, দীক্ষা যে নেবে সে তো জানতো না। না,
ও হয় না, ওটা ন্যায্য নয়। ও তা বাবা, গুরুপুত্তুরকে ডেকে এনে অপমান করে বিদায় করাটাই তাহলে আপনি বলেন ন্যায্য? টুনির সাহস দেখে টুনির দাদাদের হাত পা ঠান্ডা হয়ে যায়, তবে বাঘ গর্জে ওঠে না, এমনকি একটু মেঘও গর্জায় না। খুব স্বাভাবিক গলায় উত্তর, অপমানের কি আছে? তোদের মেয়েলি শাস্ত্রে বাধা পড়া টরা কত কি আছে না? তাই একটা বলে তার পাওনাগণ্ডা 16 আনার উপর 18 আনা পুষিয়ে দিয়ে চালান করে দিলেই হলো। গুরুপুত্তুরের সঙ্গে মিছে কথা বলতে হবে বাবা? টুনির এই কথায় এখন এই চৌধুরী কর্তা একটু গম্ভীর হলেন, বললেন, মিথ্যেটা কোথায়? মনের বাধার চাইতে বড় বাধা আর কি আছে টুনি? বড়গিন্নি এখন রাগে, দুঃখে, ক্ষোভে, অপমানে প্রায় কেঁদে ফেলে বলে ওঠেন, জিজ্ঞেস করো ঠাকুরজি, আসপদ্দা দেখিয়ে ওই বউ তাহলে জিতে যাবে? কর্তা একটু হাসলেন। হারা জেতা কি এত সহজে বোঝা যায় বড় বৌমা? তা এটা জিজ্ঞাসা করো ঠাকুরজি, গুরুদেবের তো এই শরীর স্বাস্থ্য, বংশীবদন ছাড়া গতিটা কি? গতি না থাকলে অগতি, হেসে ওঠেন চৌধুরী কর্তা। এ তো আর দৈনিকের পেটের ভাত নয় গো বড় বৌমা, যে আজ পান্ত ছাড়া গতি নেই তো পান্তই সই। দীক্ষা আত্মার অন্ন, জীবনে একবার। যে নির্বিচারে নিতে পারে নিক, কিন্তু যার মধ্যে বিচার জেগেছে তার উপর জোর খাটানো কি উচিত? কখন কে বলতে পারে ওর জন্যে ওর যথার্থ গুরু অপেক্ষায় আছেন কি না? যাই হোক, মেয়েটাকে তোমরা বেশি বকাঝকা করো না বাপু। ঘরের দরজায় দিঘি বলে সবাইকে আর একবার বজ্রাহত করে দিয়ে উঠে পড়েন কর্তা আচমন সেরে। কাহিনীটি কাল্পনিক নয়, 55-56 বছর পূর্বের এই পারিবারিক ঘটনাটি সত্যি ঘটনা, এবং কর্তার সেই ভবিষ্যৎবাণীটিও ব্যর্থ হয়নি। পরিবারে বংশীবদন ব্যতীত গতি ছিল না বলে বাড়ির সেই বউয়ের হাতের জল আর শুদ্ধ হয়ে উঠবার সুযোগ আসেনি। কালক্রমে নিয়মকানুনও শিথিল হয়ে গিয়েছিল। এই ঘটনা দীর্ঘ 20 বছর পরে দেশবিখ্যাত এক পরম সাধক অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণ অপরিচিতা চৌধুরী বাড়ির এই বউটিকে নিজে ডেকে নিয়ে সযত্নে সস্নেহে দীক্ষাদান করেন। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প চৌধুরী কর্তা।